Hello friends, welcome back to my yet another video of my flight school tutorial video. So আজকে আমরা দেখব কিভাবে ফ্লাইট প্ল্যান তৈরি করতে হয় অথবা বলতে পারেন কেন ফ্লাইট প্ল্যান দরকার হয় আমরা জানবো এরপরে এর মোটিভেশনটা কি এবং আমাদের কেন ফ্লাইট প্ল্যান ব্যবহার করা উচিত এসব নিয়ে আমরা ডিসকাস করবো এবং সর্বশেষে একটা ফ্লাইট প্ল্যান তৈরি করব যেটা আপনারা দেখে নিতে পারেন কীভাবে করা হয়। এরপরে ভিডিওতে হয়তো আমি এই ফ্লাইট প্লেনটি ব্যবহার করে কিভাবে একটা এয়ারক্রাফট চালাতে হয় মেবি লাইক আমি একটা সিম্পল এয়ারক্রাফট চয়েস করব লাইক ব্যারন 58 মেবি চুজ করে দেখাবো আপনাদেরকে জিপিএসে কীভাবে ইউজ করতে হয় ফ্লাইট প্ল্যানটা। সো চলুন দেখা যাক, আমরা শুরু করি। আচ্ছা, আজকে আমরা দেখব প্রথমে ফ্লাইট প্লেনের যে ফার্স্ট পার্টটা হচ্ছে ডিসাইড করা যে আপনি কোন জায়গা থেকে কোন জায়গায় ফ্লাই করবেন। তো ফ্লাইট প্লেন তৈরি করার আগে অবশ্যই জানতে হবে যে আপনি কী ধরনের ফ্লাইট অপারেট করবেন, আইএফআর ফ্লাইট অপারেট করবেন না ভিএফআর ফ্লাইট। তো ইউজুয়ালি ভিএফআর ফ্লাইটটা হচ্ছে ভিজুয়াল, সো আপনার ফ্লাইট প্লেন আসলে দরকার হয় না ভিএফআর ফ্লাইংয়ের জন্য। VFR flying is basically used for like এক জায়গা থেকে আরেক জায়গায় সাইট সিইং এর জন্য যাওয়া বা লেসন শেখার জন্য এইসব ব্যবহারে ভিএফআর ইউজ করা হয়, বা দেখার জন্য বেসিক্যালি ট্রেনিং আর সাইট সিইং এর জন্য ভিএফআর ইউজ করা হয়। অথবা প্রাইভেট যদি কারো প্লেন থাকে তাহলে তারা ইউজুয়ালি ভিএফআর ইউজ করে থাকে, বিকজ ছোটো প্লেন হলে আসলে ভিএফআর ব্যবহার করাই বেটার, কারণ কন্ট্রোলারের সাথে কথা বলা বা সবসময় ইনস্ট্রাকশন ফলো করাটা অনেকটা দুঃসাধ্য হয়ে দাঁড়ায় ভিএফআর ফ্লাইটে। সো ভিএফআর ফ্লাইটে আসলে আপনাকে এর জন্য ফ্লাইট প্ল্যান ফাইল করতে হয় না। এনিওয়ে, বাট আইএফআর ফ্লাইংয়ের জন্য ইট ইজ এ মাস্ট। আইএফআর ফ্লাইং ইউজুয়ালি ইউজ করে যারা কমার্শিয়াল এয়ারলাইন্স যারা আছে তারা আইএফআর ফ্লাইটগুলো ইউজ করে। সো আইএফআর ফ্লাইটের বা ম্যাডাম ফাইল করা বাধ্যতামূলক। সো বেসিক্যালি ফ্লাইট প্ল্যানটা ফাইল করতে হবে আপনি যে ডিপার্টিং এয়ারপোর্টে আছেন সেই ডিপার্টিং এয়ারপোর্টের গ্রাউন্ড বা ডেলিভারি পজিশনে যারা আছে তাদের সাথে তাদের কাছে আপনি ফাইল করবেন এবং তারা ওটা অ্যাপ্রুভ করবে, এরপরে আপনি প্লেন ফ্লাই করতে পারবেন, আদারওয়াইজ না। তো মূল কারণটা কি বা মোটিভেশনটা কি ফ্লাইট প্ল্যানিংয়ের জন্য, অথবা বলতে পারেন যে কেন ফ্লাইট প্ল্যানিংয়ের দরকার হয়। তো আমরা সবাই জানি যে আমরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাই বাসে বা ট্রেনে, তো একটা নির্দিষ্ট রাস্তা দিয়ে যেতে হয়। প্লেনেরও কিন্তু ঠিক সেই রকম জিনিস আছে যেগুলো হচ্ছে ওদের ডিফাইন্ড এয়ারওয়ে বলে জিনিসগুলোকে, এয়ারওয়ে অথবা জেটওয়ে বলা হয়। তো প্লেনের জন্য ডিফাইন্ড এয়ারওয়ে এবং জেটওয়ে আছে। সো বেসিক্যালি সবাই ওই রাস্তাগুলো ফলো করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এবং এই এয়ারগুলো ডিজাইন করা হয়েছে সবচেয়ে বেস্ট পসিবল ওয়ে টু এফিসিয়েন্টলি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য। কারণ এয়ারলাইনরা নিশ্চয়ই ধরুন ঢাকা থেকে চিটাং যেতে কলকাতা হয়ে যাওয়ার দরকার নেই, কারণ ওটা ফিউল এফিশিয়েন্ট না, আর তাছাড়া সময় নষ্ট, তাই না? সো এসব বিভিন্ন কারণে বিভিন্ন এয়ারলাইন্সগুলোকে আপনার যারা ডিজাইন করেছে এয়ারওয়েজগুলা, তারা এমনভাবে ডিজাইন করেছে যে যেন ফিউল এফিশিয়েন্ট ওয়েতেই এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়, এবং একটা জায়গায় যাওয়ার বিভিন্ন ধরনের রাউট থাকে। সো সেইগুলো ব্যবহার করে যেতে পারবে মানুষজন। আর বেসিক্যালি ফ্লাইট প্লেনটা আসলে হচ্ছে পাইলট এবং যারা কন্ট্রোলার আছেন তাদের মধ্যে এক ধরনের মিউচুয়াল কন্ট্রাক্ট, নট লাইক hard contract or something, but it's a contract that you would follow a certain path বা route along the way, যে সবগুলো ফলো করে যাবেন, এটা আপনি এনশিওর করার জন্য করবেন, সেটাই হচ্ছে ফ্লাইট প্ল্যান বেসিক্যালি।
এটা যে ভাঙা যাবে না তা না। অনেক কেস আছে যেগুলোর কারণে আপনি ইচ্ছা করলে ইউ ক্যান অ্যাভয়েড ইয়োর বিভিন্ন ওয়ে পয়েন্ট আপনাকে অ্যাভয়েড করতে পারেন। আর তাছাড়া আপনার কন্ট্রোলার অনেক ক্ষেত্রে আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় আপনাকে ডিরেকশন দিবে যে এই জায়গা দিয়ে যাওয়ার দরকার নেই, আরেক দিকে যাও। সো উনি হয়তো ভেক্টর করবেন বা এভাবে করে আপনাকে হেল্প করবেন। So those are the cases that when you don't really need to follow a flight plan. But other than that, almost 99% of the time you'll basically follow a flight plan unless there is an emergency or something. Um, so let's go and see আজকে আমরা দেখব কিভাবে ঢাকা থেকে চিটং যাওয়া যায়। সেই ইনফরমেশনগুলো আমরা গ্যাদার করব এবং দেখব যে কীভাবে ফ্লাইট প্ল্যান তৈরি করা যায়। আচ্ছা, ফার্স্ট ফ্লাইট প্ল্যান যেহেতু আমরা সিলেক্ট করে ফেলেছি, যে চিন্তা করছি যে ঢাকা থেকে চিটং যাব আমরা। আমরা দেখতে পাচ্ছেন যে আমি স্কাই ভেক্টরে আছি, skyvector.com-এ আছি। skyvector.com-এ গিয়ে আপনাদেরকে প্রথমে যেতে হবে ঢাকা লোকেশনটা আইডেন্টিফাই করে, বাংলাদেশ লোকেশনটা আইডেন্টিফাই করেন। এরপরে আপনারা একটু জুম ইন করেন এবং এই যে ওয়ার্ল্ড হাই এই অপশনটা সিলেক্ট করে নিতে পারেন, অথবা ওয়ার্ল্ড লো এটাও সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমরা আইএফআর ফ্লাই করব, আমার ধারণা আমরা হাই অথবা লো এই দুটার একটা চয়েস করলে আমাদের জন্য ভালো হবে। তো আমি ধরে নিচ্ছি আপনি হয়তো একটু কমার্শিয়াল এয়ারলাইন্স যদি চালান, যেমন 737, যদি বোয়িং 737 বা এই 320 বা আরও বড় যদি জেট এয়ারলাইন্স চালান, তাহলে আই উড রেকমেন্ড ইউজিং ওয়ার্ল্ড হাই। ওয়ার্ল্ড লো ইজ আইএফআর ফ্লাইয়ের জন্য উপযুক্ত, বাট একটু লো ফ্লাইং যে এয়ারক্রাফটগুলো আছে, ছোটো ছোটো বেয়ার বা এগুলোর জন্য ফ্লাই করলে এগুলা এই চার্টটা ইউজ করতে পারেন। আর ভিএফআরটা কিন্তু কমপ্লিটলি ভিএফআর চার্ট, ইটস কমপ্লিটলি ডিফারেন্ট দেন আইএফআর চার্ট। সো ভিএফআর সেকশনাল চার্ট, এগুলা অন্য দিন হয়তো এক্সপ্লেন করবো আমি। বাট আজকে আমরা দেখি আইএফআর ফ্লাইটের জন্য কীভাবে আমরা করবো, প্ল্যান করব। তো ফার্স্টেই সবচেয়ে বড় জিনিস যেটা করতে হয়, যে কোনো জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গাতে যখন আপনি যাবেন, তখন দুটো জায়গারই আপনার ওয়েদার ইনফরমেশন নিতে হবে। তো ওয়েদার ইনফরমেশন নেওয়ার জন্য ইউজুয়ালি প্রত্যেকটা টাওয়ার এয়ারপোর্টেই আপনার ওয়েদার ইনফরমেশন প্রোভাইড করে। ওয়েদার ইনফরমেশনটা হচ্ছে এইটিসের মাধ্যমে পেতে পারেন, অথবা সিট্যাফ অথবা ইউনিকমের মাধ্যমে পেতে পারেন। আপনি একটা ফ্রিকোয়েন্সি থাকে, যে ফ্রিকোয়েন্সিটি টিউন করলে আপনি ওয়েদার ইনফরমেশনটা পাবেন। তো সর্বপ্রথম আপনি যেটা করতে পারেন, এয়ারক্রাফটে ঢোকার পরে আপনি টিউন করতে পারেন এটিসি ইনফরমেশন, কারণ এটিসি ইনফরমেশনটা খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, যাই হোক, সেটা আপনি ইচ্ছা করলে চার্ট দেখে বের করতে হবে। প্রত্যেকটা এয়ারপোর্টের চার্টের সাথেই তার এইটিস, সিট্যাফ বা ইনকাম ফ্রিকোয়েন্সি থাকে, যেখান থেকে আপনি ওয়েদার ইনফরমেশন পাবেন। সো স্কাই ভেক্টরে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এই যে এয়ারপোর্টের যে লিঙ্কটা আছে সেটাতে আপনি ক্লিক করে এয়ারপোর্টের লিঙ্কে যেতে পারেন। গিয়ে যেহেতু ঢাকা এয়ারপোর্ট আসলে এই স্কাই ভেক্টরটা কভার করে না, I think this is the website for Dhaka's aerodrome information. Unfortunately, আজকে ওদের পেজটা আমার এখানে লোড হচ্ছে না। I think ওদের সার্ভার ডাউন or something, so I cannot show you guys how to read those charts. But anyway, so ওইখান থেকে আপনি সিটিএফ বা এইটিএস ইনফরমেশন নিতে পারেন। ওইখানে আপনার কম ওয়ান ফ্রিকোয়েন্সিতে, আপনার যে এয়ারক্রাফটের কম ওয়ান ফ্রিকোয়েন্সিতে টিউন করলেই ওয়েদার ইনফরমেশনটা আপনি পাবেন। অথবা আপনি যদি এক্সপ্লেইন চালান, তাহলে এক্সপ্লেইনে ওই এয়ারপোর্টের ম্যাপে গিয়ে ওই এয়ারপোর্টের এইটিএস ইনফরমেশনটা দেখতে পারেন। ওইখানে ওয়েদার ইনফরমেশন থাকে, সব কিছুই থাকে, সব ইনফরমেশন থাকে। তবে আমি ওটা তেমন একটা I don't trust it much. Instead আমি রিয়েল ওয়ার্ল্ড ওয়েদারটা ইউজ করি। সো আনফর্চুনেটলি স্কাই ভেক্টর কিন্তু রিয়েল ওয়ার্ল্ড ওয়েদার ইনফরমেশন প্রোভাইড করে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি লাল যে বক্সটার উপর, সার্কেলটার উপরে যখন আমি হাত নিচ্ছি, তখন ওয়েদার স্টেশন ভিজিএইচএস ঢাকা দেখাচ্ছে, যেটা কিনা 42 minutes ago আপডেট হয়েছিল ওয়েদার ইনফরমেশন। সো মোটামুটি কারেন্ট, আই থিঙ্ক উই ক্যান ইউজ দিস ওয়ান। সো ঠিক নিচের লাইনটাই, ওয়েদার স্টেশনের নিচের লাইনটাই হচ্ছে মেটার ইনফরমেশন, which is basically weather information. There are two types of weather information: matter and TAF. So basically এই দুটো ইনফরমেশন আপনার ইম্পর্টেন্ট, বাট আমি বলবো ম্যাটার ইনফরমেশনটাই
খুবই ইম্পর্টেন্ট। সো সো ম্যাটারটা হচ্ছে বেসিক্যালি এখানে প্রোভাইড করতেছে যে কোন জায়গার কখন এবং কি ওয়েদার, তিনটা জিনিস আছে ম্যাটারের। ফার্স্ট পার্টটা হচ্ছে কোন জায়গার ওয়েদার ইনফরমেশন, সেকেন্ড পার্টটা হচ্ছে কখন নেওয়া হয়েছে এই ওয়েদার ইনফরমেশন, এবং এরপরে দেওয়া হচ্ছে কখন বা কি কি ইনফরমেশন আছে ফলোয়িং ইনফরমেশনগুলো। সো আমরা একটু দেখি যে ম্যাটার ইনফরমেশনটা কি। ভিজিএইচএস ফার্স্ট, উইচ ইজ বেসিক্যালি দ্য লোকেশন। সো ঢাকার ওয়েদার বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি ঢাকা এয়ারপোর্টের ওয়েদার 090530 জুলু। সো বেসিক্যালি বলছে যে আপনার ফেব্রুয়ারি 9th, সরি চলে গেল, ফেব্রুয়ারি 9th-এর 09 হচ্ছে টু ডে অফ দি মান্থ। সো বেসিক্যালি কততম দিন ওই মাসের সেটাকে আইডেন্টিফাই করে। 09 ইজ, যেহেতু এটা ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসের 9 তারিখের ইনফরমেশন দেওয়া আছে। 0530 জুলু, দ্যাট মিনস হচ্ছে সকাল 5টা 30 মিনিট জুলু টাইমে, নট বাংলাদেশ টাইম, জুলু টাইম, ইউটিসি টাইম ইউজ করা হয়। গেট ইউজ টু দিস জুলু টাইম বিকজ ইউ গোনা নিড ইট। বাংলাদেশের সাথে জুলু টাইমের ডিফারেন্স হচ্ছে +6, বাংলাদেশের টাইমটা হচ্ছে +6। সো 0905 মিনস আপনার, সরি 0530 +6 হচ্ছে 11টা 30 মিনিট বাংলাদেশ টাইম, আর জুলু টাইম হচ্ছে 0530, বেসিক্যালি সকাল 5টা 30 মিনিট। আর বাংলাদেশের টাইম 11টা 30 মিনিটের ওয়েদার ইনফরমেশন হচ্ছে যে এরপরের ইনফরমেশনটা হচ্ছে উইন্ড ইনফরমেশন 09003 নটস। বেসিক্যালি এটা বলছে যে 090 ডিগ্রিতে উইন্ড আসছে ফ্রম, সরি 090 ডিগ্রিতে ফ্রম মানে 90 ডিগ্রি থেকে 3 নটস স্পিডে বাতাস আসছে। সো বেসিক্যালি আপনার সবসময় ডিপারচার করবো অলওয়েজ, ডিপারচার রানওয়ে সিলেক্ট করবো অলওয়েজ উইন্ডের ইনফরমেশন দেখে। যেহেতু বাংলাদেশের রানওয়ে হচ্ছে একটাই ঢাকার, সো একটা রানওয়ে হচ্ছে 32 আর একটা রানওয়ে হচ্ছে 14। সো মনে রাখতে হবে যে এই উইন্ড ইনফরমেশন থেকেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন রানওয়েটা অ্যাক্টিভ আছে। সো বেসিক্যালি আপনি বুঝতে পারছেন এখন যে 9 থেকে 14 কাছে না 9 থেকে 32 কাছে ইনফরমেশন। ইনফ্যাক্ট এই মাত্রই ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে। সো ইটস এ ভেরি ইন্টারেস্টিং ইনফরমেশন। সো ইউ ক্যান সি দ্যাট এখন ওয়েদারটা আসলে হয়ে গেছে 090600, মানে সকাল 6টার ইনফরমেশন। বেসিক্যালি সকাল বাংলাদেশ সকাল 12টার সময় ওয়েদারটা এখন দেখাচ্ছে। তো যেটা বলছে যে 36005 নটস, প্রথম 3টা ডিজিট হচ্ছে উইন্ডের ডিরেকশন, এবং এরপরে 2টা ডিজিট হচ্ছে উইন্ডের ইনফরমেশন দেওয়া আছে। সো বেসিক্যালি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে বাতাস আসছে 5 নটস করে। সো 360 is closer to 32, much closer to 32 than 14. That's how you figure out which runway is active now. So বাংলাদেশের যেহেতু রানওয়ে একটা 32 এবং 14, সো এখন কোনটা তাহলে অ্যাক্টিভ হবে? নিশ্চয়ই 32, কারণ 36-এর 360 ডিগ্রির সাথে 32 রানওয়ে, উইচ ইজ বেসিক্যালি 320 হেডিংয়ের, ম্যাগনেটিক হেডিংয়ের ডিরেকশনে যেতে আছে। সো ওই রানওয়েটা অ্যাক্টিভ থাকবে। তার মানে আমাদেরকে চয়েস করতে হবে রানওয়ে 32 ডিপার্চারের জন্য। এরপরে বলা আছে কি 3500। ওকে, 3500-এর পরে ইনফরমেশনটা দেওয়া আছে। এরপরে দেওয়া আছে ইনফরমেশন HZ। তো বেসিক্যালি বলছে যে হেজ, সো বেসিক্যালি above 35, সরি 3500 ফিট পর্যন্ত হেজ, মানে হেজ একটু ধোয়াটে। এরপরে হচ্ছে ব্রোকেন 010, সো ব্রোকেন স্কাই মানে ক্লাউড আছে 1000 ফিট উপরে। এরপরে বলা হচ্ছে ফিউ 025 CB। সো বলতেছি যে আরও কিছু কিছু ক্লাউড আছে যেগুলো কিনা আমি আসলে সিবিটা ভুলে গেছি, আই হ্যাভ টু লুক ইট আপ, বাট ইটস ইজি, আই ফরগট অ্যাকচুয়ালি, ইফ আই রিমেম্বার অ্যাগেন আই উইল টেল ইউ। বাট ইটস বেসিক্যালি বলছে যে ফিউ ক্লাউডস আছে 2500 ফুট উপরে। এরপর একটা বলছে যে BKN 100, দ্যাট মিনস ব্রোকেন ক্লাউড আছে 10,000 ফিট উপরে।
এরপরের ইনফরমেশন হচ্ছে 24/17, বেসিক্যালি হচ্ছে ফার্স্ট যে নাম্বারটা সেটা হচ্ছে টেম্পারেচার, কারেন্ট টেম্পারেচার, এবং এর পরের নাম্বারটা হচ্ছে ডিউ পয়েন্ট। সো বেসিক্যালি বলছে যে 24 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এবং 17 ডিগ্রি হচ্ছে ডিউ পয়েন্ট। আর কিউএনএইচ ইনফরমেশনটা হচ্ছে Q1016। বেসিক্যালি যেহেতু বাংলাদেশে কিউএনএইচ ইউজ করা হয়, সো কিউ দিয়ে আইডেন্টিফাই করা আছে এই নাম্বারটা, বাট ইউএসএতে এটার নাম্বারটা থাকে এই দিয়ে, বেসিক্যালি অল্টিমিটার নাম্বার, সো অল্টিমিটার 2992 2994 এইরকম থাকে। আর কিউএনএইচ এর জন্য নাম্বারগুলো হয় 1013 থেকে শুরু হয় আই থিঙ্ক, অথবা নিচেও যেতে পারে, স্ট্যান্ডার্ড বোধ হয় 1013 আই থিঙ্ক, বাট এখন দেওয়া আছে কিউএনএইচ। তো বেসিক্যালি এই কিউএনএইচ ইনফরমেশনটা খুবই ইম্পর্টেন্ট। এয়ারক্রাফটে আপনি যখনই যাবেন এই ওয়েদার ইনফরমেশনটা দেখে আপনি ডিসাইড করবেন যে কোনটা অ্যাক্টিভ রানওয়ে, মানে যে কোনটা ডিপার্চার রানওয়ে হবে আপনার জন্য, এবং কোন অল্টিমিটারে আপনি কি টাইপ করবেন। এখানে বলা আছে Q1016। সো বেসিক্যালি এই ইনফরমেশনটা, এতটুকু ইনফরমেশন আপনার দরকার হবে। সো দ্যাটস দ্যাট। আর চিটাগংয়ের ক্ষেত্রেও আপনাকে সেটা দেখতে হবে। সো চিটাগংয়ের ক্ষেত্রে যদি আমরা আবার দেখি যে ইটস ইজি, ভিজিইজি বেসিক্যালি চিটাগংয়ের আইকাও কোড 090600 জুলু টাইম, মানে কত তারিখের এবং কয়টার সময় এই ওয়েদার ইনফরমেশন নেওয়া হয়েছে। এরপরে দেওয়া আছে 06007 নটস। সো বেসিক্যালি 060 বেসিক্যালি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে 07 নটসে উইন্ড হচ্ছে। চিটাগংয়ের রানওয়েও কিন্তু একটা, বেসিক্যালি 05 রানওয়ে এবং 23 রানওয়ে, আদার ওয়ে এন্ডে হচ্ছে 23। সো বেসিক্যালি এখানে বলছি যে 05 কিন্তু আসলে ম্যাগনেটিক হেডিং হচ্ছে 050, রাইট। 23 মানে হচ্ছে 0230 হেডিং, 23 রানওয়ে হচ্ছে 230 হেডিং, রাইট, ম্যাগনেটিক হেডিংয়ে। সো বেসিক্যালি যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে 06007 নটস, বেসিক্যালি বলছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে 7 নটস উইন্ড আসছে। সো বেসিক্যালি আমাদেরকে ল্যান্ড করতে হবে রানওয়ে 5, যেহেতু রানওয়ে 050 ইজ ক্লোজার টু 060। সো মনে রাখতে হবে যে উইন্ডের ডিরেকশনে আপনাকে ল্যান্ড করতে হবে। ওকে, এরপরে বলেছে যে 4000 হেজ, সো 4000 ফিট পর্যন্ত হেজ। হেজ মানে হচ্ছে বাংলায় সম্ভবত বলা হয় ধোঁয়াটে টাইপ সামথিং। এরপরে ফিউ 018 বেসিক্যালি বলছে যে কিছু কিছু ক্লাউড আছে যেটা 1800 ফিট উপরে। এরপর হচ্ছে ব্রোকেন 100 বেসিক্যালি বলছে ব্রোকেন ক্লাউড আছে 10,000 ফিটে। টেম্পারেচার হচ্ছে 29 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 13 ডিগ্রি হচ্ছে ডিউ পয়েন্ট। কিউএনএইচ হচ্ছে Q1014। সো বেসিক্যালি আমরা চিটং যখন ল্যান্ড করার চেষ্টা করব তখন আমাদেরকে কিউএনএইচটা আগে আবার রিসেট করে 1014 করতে হবে। যাই হোক, ওয়েদার কিন্তু অলওয়েজ চেঞ্জিং, রাইট। সো ওয়েন আমরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাব তখন কিন্তু আমরা যে ইনফরমেশনটা নিয়ে রওনা হয়েছি আমরা সেট আপ করবো আমাদের এফএমসি বা জিপিএসটাকে ঠিক সেইভাবে যে যে তার মানে আমরা এখন দেখতে পাচ্ছি ঢাকা থেকে যখন রওনা দিচ্ছি তখন কিন্তু আমরা রওনা দিব 32 রানওয়ে থেকে। সো আমরা এফএমসি যদি ইউজ করি তাহলে রানওয়ে 32 সিলেক্ট করব এবং ল্যান্ড করার জন্য প্ল্যান করব আমরা চিরাঙ্গে ল্যান্ড করার জন্য প্ল্যান করব আমরা 05 রানওয়েটাকে। সো এইভাবেই আমরা জানতে পারবো বেসিক্যালি যে আমি যে জায়গাতে যাচ্ছি সেই জায়গার জন্য কীভাবে প্ল্যান করতে হবে। অফকোর্স এগুলো চেঞ্জ হয়, আপনি হয়তো দেখা গেলো যে একটা জায়গা পর্যন্ত আসার পরে আবার এটিস ইনফরমেশন নিয়েছেন তখন আপনার অলরেডি উইন্ডের ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। উইন্ডের ডিরেকশন চেঞ্জ হয়ে গেলে রানওয়ে কিন্তু অ্যাক্টিভ চেঞ্জ হয়ে যায়। অফকোর্স এটা কন্ট্রোলের উপর নির্ভর করে অবশ্যই, একটা সার্টেন অ্যামাউন্ট অফ উইন্ড না চেঞ্জ না হলে ওরা চেঞ্জ করে না। ইউজুয়ালি ইউএসএতে আই থিঙ্ক ইটস অ্যাবাভ 6 ডিগ্রি নটস। সো 6 ডিগ্রির উপরে চলে গেলে তখন ডিরেকশন চেঞ্জ করে। সো বেসিক্যালি লাইক লেটস সে একটা রানওয়ে অ্যাক্টিভ আছে, ইভেন রানওয়ে 1 মিনিট আগে হয়তো অ্যাক্টিভ ছিল, দেখা গেল যে অ্যাক্টিভ ছিল রানওয়ে 05, কিন্তু উইন্ড এখন বর্তমানের ইনফরমেশন দেখাচ্ছে যে রানওয়ে 23টা অ্যাক্টিভ হয়ে যাবে, যদিও উইন্ড ইনফরমেশন তাই বলছে, কিন্তু কন্ট্রোলার কিন্তু ততক্ষণ চেঞ্জও করেনি। সো অনেক সময় হতে পারে যে এটা, সো বেসিক্যালি
টক টু ইয়োর অ্যাপ্রোচ অথবা টাওয়ার ইনফরমেশন আপনাকে এটা প্রোভাইড করবে যে কোন রানওয়েতে ল্যান্ড করতে হবে। ইফ ইউ আর নট শিওর আস্ক। So this is, I'm just giving this information in generic, so that if you ever want to play it online, you'll need this information. So আপনাকে অ্যাপ্রোচ যে কন্ট্রোলার থাকবে তাকে জিজ্ঞেস করতে হবে যে হে হোয়াটস দি অ্যাক্টিভ রানওয়ে ইন চিটাগং অর সামথিং ওয়ারেভার ইউ আর অ্যারাইভিং টু। সো এগুলো জিজ্ঞেস করে আপনাকে ইনফরমেশন নিতে হতে পারে, অথবা আপনি ওয়েদার ইনফরমেশন দিকে একটা গ্যাস করতে পারেন। ওয়েদার ইনফরমেশন দিকে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আপনার অভ্যাস হয়ে যাবে। যখন দেখবেন যে ওয়েদার খুব স্ট্রংলি সাপোর্ট করছে আপনার রানওয়েটা, এবং আপনার আগে যারা অ্যারাইভ করতেছে তারা ঠিকই এই রানওয়েতে অ্যারাইভ করতেছে, সো ইউ ডোন্ট নিড টু আস্ক, রাইট? সো ইউ অলরেডি নো দ্যাট পিপল আর ল্যান্ডিং অন দ্যাট রানওয়ে, হুইচ রানওয়ে। সো এনিওয়ে, যখন আপনি একা থাকবেন সামথিং লাইক দ্যাট অ্যান্ড অ্যাপ্রোচের দিকে আগাচ্ছেন, তখন আপনি হয়তো জিজ্ঞেসও করে ফেলতে পারবেন, কোনো অসুবিধা নেই, দে উইল হেল্প ইউ। Anyway, this is the weather part, and let's go to flight planning. আচ্ছা, ফ্লাইট প্ল্যানিংয়ের যখন শুরু হয় তখন জানতে হবে যে যদি কোনো সিট থাকে, বেসিক্যালি স্ট্যান্ডার্ড ইনস্ট্রুমেন্ট ডিপার্চার যদি থাকে একটা এয়ারপোর্টে, তাহলে সেটা ফলো করতে হয়। তো ঢাকা এয়ারপোর্টে সিট আছে কিন্তু স্টার নেই। সিট বেসিক্যালি হচ্ছে যে রানওয়ে থেকে এয়ারওয়ে আসা পর্যন্ত যে রাস্তাটা, বেসিক্যালি হাইওয়েতে ওঠার আগ পর্যন্ত যে রাস্তাটা, সেটা হচ্ছে সিটের অংশ। সো বেসিক্যালি রানওয়ে থেকে উঠে এয়ারওয়ে বা হাইওয়েতে ওঠার অনরুটে আসার আগে আপনাকে যে রাউট ফলো করতে হবে সেটাই হচ্ছে সিডের পার্ট। এবং ইউজুয়ালি সিডের লাস্ট ওয়ে পয়েন্টটার নামেই সিডের নামকরণ করা হয়। যেমন ঢাকা এয়ারপোর্টে চিটাং আসার জন্য দুটা রাস্তা আছে, একটা হচ্ছে এই রাস্তাটা, আর একটা হচ্ছে এই রাস্তা। সো দুটা রাস্তা কিন্তু ঢাকার দুটা সিট আছে চিটাং যাওয়ার জন্য। তো একটা হচ্ছে অ্যাডমিল আর আরেকটা হচ্ছে নূপুর। সো বেসিক্যালি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডমিল একটা এখানে ওয়েট পয়েন্ট আছে এবং নূপুর আরেকটা ওয়েট পয়েন্ট আছে এখানে। ইউজুয়ালি সিট আপনারা দেখতে পারবেন যে কোনো একটা ফ্লাইট প্ল্যান করলে দেখতে পাবেন যে এয়ারপোর্টের আইকাও কোডের ঠিক পরেই সিট যদি থাকে তাহলে সেই সিটের নামটা দেওয়া থাকবে এবং উইথ নাম্বার 1 2 সামথিং লাইক দ্যাট, অ্যাডমিল 1 অ্যাডমিল 2 সামথিং লাইক দ্যাট। অবশ্যই একটা নাম্বার থাকবে, 5 ডিজিটের একটা আলফানিউমেরিক ক্যারেক্টার থাকবে এবং এরপরে একটা নাম্বার জাতীয় থাকবে। সেগুলো হচ্ছে সিড। স্টারের ক্ষেত্রেও তাই, তবে স্টারের ক্ষেত্রে আপনার নাম্বারের সংখ্যাটা কম হতে পারে আই থিঙ্ক, বাট তবে নাম্বার থাকবে। 5 ডিজিটের থাকে কিনা আমার খেয়াল নেই, বাট নাম্বার থাকবে যদি অ্যারাইভেল ইনফরমেশন থাকে। তো চিটাগংয়ের অবশ্যই কোনো অ্যারাইভেল নেই, বাট তাহলে আমাদেরকে যেটা প্ল্যান করতে হবে ঢাকা থেকে যাওয়ার, সিড একটা ইনফরমেশন আমাদেরকে নিতে হবে। এরপরে অন রাউট হচ্ছে বেসিক্যালি সিট যেখানে শেষ হবে ঠিক সেখান থেকেই অন রাউট। সো বেসিক্যালি এই যে ওয়ে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অন রাউট ওয়ে পয়েন্ট। এরপরে যেহেতু এরপরে ঠিক অন রাউটের পরে হচ্ছে স্টার ইজ বেসিক্যালি যে রাউট দিয়ে আপনি রানওয়েতে ল্যান্ড করার আগে অ্যাপ্রোচ সেকশনে আসার আগ পর্যন্ত যে রাউট, সেটা হচ্ছে স্টার হচ্ছে স্ট্যান্ডার্ড টার্মিনাল অ্যারাইভাল রুট। সো সেটা হচ্ছে আপনার স্টার। আর সো ডিসেন্ডের সময় আসলে কিন্তু কয়েকটা ফেজ আছে। একটা হচ্ছে আপনি যখন ইনিশিয়াল আপনি যখন ডিসেন্ড করছেন তখন আপনি ইউজ করবেন স্টার ইউজ করে নিচে নামবেন, এবং একটা সার্টেন অ্যামাউন্ট অফ নিচে নামার পরে আপনাকে অ্যাপ্রোচ শুরু করতে হবে। বেসিক্যালি অ্যাপ্রোচও একটা রাউট, বাট একদম রানওয়ের ঠিক মাথা পর্যন্ত যায়, সেটা হচ্ছে অ্যাপ্রোচ। তো অ্যাপ্রোচের জন্য আসলে সো বেসিক্যালি নিচে নামার সময় অন রুটের পরে স্টারের পরে অ্যাপ্রোচ, এই কয়েকটা ফেজ আছে আপনাকে জানতে হবে আর কি। সিড, অন রুট, স্টার এবং অ্যাপ্রোচ, এই 4টা জিনিস জানতে হবে। আচ্ছা, এখন আমরা দেখব যে কীভাবে সিড ব্যবহার করতে হয়। আনফর্চুনেটলি যেহেতু ওয়েবসাইটটা এখনও ওপেন হচ্ছে না, আই থিঙ্ক ওদের ওয়েবসাইটটা ডাউন, সো যার কারণে আমি দেখাতেও পারছি না, আর ওদের চার্টও নাই আসলে, আমি জানি না কেন ওরা চার্টটা দেয় না। এনিওয়ে, আমি গোনা শো ইউ গাইজ মাই নেভিগ্রাফ চার্টটা আমি একটু আপনাদেরকে দেখাবো যে ঢাকা যাওয়ার থেকে চিটং যাওয়ার যে সিটটা আছে সেই সিটটা হচ্ছে বেসিক্যালি দেখতে ঠিক এরকম, যে রানওয়ে থেকে
যদি আপনি রানওয়ে 32 হয় তাহলে বেসিক্যালি এটা হচ্ছে রানওয়ে 32 এই কর্নারটা, আর এই কর্নারটা হচ্ছে রানওয়ে 14। সো বেসিক্যালি আপনি যদি রানওয়ে 32 হন তাহলে আপনাকে চয়েস করতে হবে ইদার দিস ওয়ান, actually there is nothing but this one, you have to choose admil 2. সো ওরা বলছে যে admil 2টা ফলো করে আপনি admil পর্যন্ত আসবেন। সো admil 2টার রাউটটা হচ্ছে এখানে বলা হয়েছে যে admil 1 admil 2 এই দুটা রাউট দেওয়া আছে। সো রানওয়ে 32 থেকে রওনা দিলে আপনাকে admil 2 সিটটা ফলো করতে হবে, আর রানওয়ে 14 থেকে আপনার রওনা দিলে আপনার admil 1 সিটটা ফলো করতে হবে। সো রানওয়ে এখানে কিন্তু লেখাও আছে, আপনারা যদি দেখতে চান admil 1 admil 2। রানওয়ে 14 এর জন্য যে ডিরেকশনটা হচ্ছে রাউটিংটা হচ্ছে ইন্টারসেপ্ট ডেক আর 141 উইদিন D10 DSC to admil. So basically it is saying that DSC হচ্ছে ভিউয়ার, যেটা ভিউয়ারটার আইডেন্টিফায়ার, বেসিক্যালি ডেল্টা আলট্রা চার্লি, এই যে এটা হচ্ছে ভিউয়ার, বলছে ডেল্টা আলট্রা চার্লির রেডিয়াল 141 হেডিংটা আপনাকে ইন্টারসেপ্ট করতে হবে উইদিন 10 DME অফ ঢাকা ভিওআর টু এডমিল। সো বেসিক্যালি এডমিল যাওয়ার আগে আপনাকে ভিওটা তো এখানে, সো 10 ডিএমইটা হবে এরকম সার্কেল, এতটুকুর ভিতরে আপনাকে অবশ্যই 141 হেডিংয়ে রওনা দিতে হবে রেডিয়ালে। সো যেহেতু এই রানওয়ে এন্ডেই ভিওয়ারটা, সো বেসিক্যালি ইউল বি লিভিং বিহাইন্ড রানওয়ে সরি 141। সো রেডিয়াল এইভাবে আসবে। সো আপনি এদিকে 141 হেডিংয়ে রওনা দিবেন আপনি অ্যাডমিলে যাওয়ার জন্য। সো ওয়েদার ইট ইজ ফ্রম রানওয়ে 14 অর ওয়েদার ইজ ফ্রম রানওয়ে 32। সো রানওয়ে 32কে রওনা দিলে যেটা ওরা বলছে যে ক্লাইম্ব অন রানওয়ে হেডিং টু 1000 feet, turn right, intercept DX R141 within 10 D10 DSC to admil. So basically রানওয়ে 32 থেকে রওনা দিলে ওরা বলছে সোজা আগে রানওয়ের হেডিংয়ে ফ্লাই করুন 1000 ফিট পর্যন্ত। 1000 ফিটের আগ পর্যন্ত আপনি টার্ন করবেন না, 1000 ফিট পর্যন্ত আপনি ফ্লাই করে উপরে উঠবেন, এরপরে রাইট টার্ন করবেন, করে করে এমনভাবে করতে হবে যেন একসময় আপনি 141 ইন্টারসেপ্ট করবেন এই ভিউয়ারটাকে। সো বেসিক্যালি আপনাকে টিউন করতে হবে ভিউয়ারটাকে আগে ফ্লাই করার আগেই। সো ফ্লাই করার পরে আপনি যখন রাইট টার্ন করতেছেন তখন আপনাকে খেয়াল করতে হবে যে 141 হেডিংটা ইন্টারসেপ্ট করার সাথে সাথেই আপনাকে সোজা করে ফেলতে হবে। সো ওয়ান্স ইউ হিট 141 অফ ঢাকা ভিউয়ার, you'll know that you are on the course of admil 2 or admil 1, in this case seed. So this is how you will add that part. So we'll see that in the actual aircraft how to add those. Unfortunately যেহেতু ঢাকার ইনফরমেশনগুলো আসলে পাওয়া যাচ্ছে না, so I cannot show you guys, and also this is the chart. So that's the seed part of it. সিট পার্টটা হচ্ছে এটা। এরপরে তো আমরা এনরুট করবো, অনরুট চার্ট ইনফরমেশন দেওয়াই আছে, ঢাকা এডমিল থেকে ড্যাক 75 অনেকা এই পর্যন্ত আমাদের হচ্ছে অনরুট। এরপরে আমাদেরকে সিলেক্ট করতে হবে যে যদি কোনো স্টার থাকে, চিটংয়ের কোনো স্টার নাই, আই নো ফর শিওর, আমি চার্ট দেখেছি, সো স্টার নাই। সো ডিরেক্টলি আমরা অ্যাপ্রোচে চলে যাবো। সো এখান থেকে অনেকা থেকে আমরা অ্যাপ্রোচ একটা সিলেক্ট করে রানওয়ে 5 এ ল্যান্ড করবো, যেহেতু ওয়েদার বলছে যে রানওয়ে 5 ইজ ইন ফেভার অফ দি ওয়েদার, সো উই হ্যাভ টু ফ্লাই রানওয়ে 05, যেহেতু 060 হচ্ছে হেডিং উইন্ডের, সো আমরা 05 ল্যান্ড করবো। So anyway, that's how it is done. So if you want to plan on here, which is not that difficult, you can type in your departure destination, so it will show you direct route. But what you can do is basically add these waypoints by typing it candy. আনফর্চুনেটলি এটা শুধু দেখার জন্য, এক্সপোর্ট করতে দেয় কিনা আমি জানি না, হয়তো দেয় যদি আপনি লগ ইন করেন, বাট আই এম নট শিওর আই ওয়ান্ট টু ডু দ্যাট। সো সি ডিরেকশনগুলো দেখাচ্ছে 141 হেডিং 26 নটিক্যাল মাইল গেলে ক্যান্ডি, এরপরে 25 নটিক্যাল মাইল গেলে অ্যাডমিল, এরপরে আরও 25 নটিক্যাল মাইল গেলে ডেক 75, 22 নটিক্যাল মাইল গেলে হচ্ছে অনেকা, এরপরে ওইখান থেকে ডিরেক্ট হচ্ছে চিরং হচ্ছে 25 নটিক্যাল মাইলস।
এসব ইনফরমেশন আপনাদের কাছে থাকতে পারে। এনিওয়ে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে টু ফ্লাইট প্ল্যান যদি আপনারা করতে চান কোনো কিছু না বুঝে তাহলে আপনার সিম ব্রিফে যেতে পারেন। সিম ব্রিফে গেলে আপনারা যেটা করতে পারেন, সিম ব্রিফ লগ ইন করলেন, ডিসপ্যাচে গিয়ে ডিসপ্যাচ সিস্টেমে গেলেন। সো এখানে এসে ক্রিয়েট নিউ ফ্লাইট, এখানে বলতে পারেন যে আপনার এয়ারক্রাফটের কোড দিতে পারেন এয়ারলাইনের, সরি VGHS VGG and then বলতে পারেন যে এগুলো চেঞ্জ করার দোকানে পাউন্ড, আনলেস ইউ নো ফর শিওর দ্যাট আপনার এয়ারক্রাফট কোন ইউনিট ইউজ করছে, বেসিক্যালি কেজি অথবা এলবিএস। যদিও এগুলো সব এয়ারক্রাফটে অপশন থাকে না, বাট জিপোতে আছে আমি জানি। সো আপনি এভিটেপে গিয়ে এই অপশনটা সিলেক্ট করতে পারেন। সো কেজি বা এলবিএস হোয়াট এভার ইউ ওয়ান্ট সিলেক্ট। Airframe, basically you have to select which aircraft you are flying. Let's say we wanna fly, if I can find it. বাই দ্য ওয়ে, এটা সিলেক্ট করার মেইন কারণটা হচ্ছে বেসিক্যালি ওয়েট ইন ব্যালেন্স, ওয়েটের জন্য এয়ারক্রাফটের ফিউল ক্যালকুলেট করবে আপনার জন্য এবং ওয়েটটাও ক্যালকুলেট করে দিবে। আমি আসলে খুঁজছি ব্যারন 58, আই এম নট সিইং ইট। What is closer to Baron 58? I have no clue. Let's say select one. Let's say Cessna 208. A bit bigger, but anyway. So automatically or climb profile এগুলো সিলেক্ট করার দরকার নেই, বোঝার দরকার নেই যদি আপনি না বুঝতে চান। আর যদি বুঝতে চান there is a always help at SimRiver একটা হেল্প সেকশন আছে, ওখানে গেলে সব ইনফরমেশন দেওয়া আছে, সব বোঝা যায়। স্কেজুল টাইম ডিপার্চার এগুলো আপনারা চেঞ্জ করতে হবে না। দিস ইজ, এই যে ডিপার্চার রানওয়ে দেখেন অটোমেটিকলি কিন্তু 32 দিয়ে দিয়েছে এবং অ্যারাইভাল রানওয়ে কিন্তু 5 দিয়ে দিয়েছে, অটোমেটিকলি করে দিচ্ছে আপনার জন্য। সো বেসিক্যালি ইউ ডোন্ট হ্যাভ টু ডু ইট। আমি যেগুলো কিন্তু দেখালাম ওয়েদার ইনফরমেশন থেকে, সে কিন্তু ওই ওয়েদার ইনফরমেশন নিয়েই এই ক্যালকুলেট করেছে। সো ইউ সি ইটস ভেরি স্মার্ট। অ্যান্ড অলসো ট্যাক্সির ফিউল কত লাগবে, ট্যাক্সি এয়ারপোর্টে ল্যান্ড করার পরে কত ফিউল লাগতে পারে, এগুলো সব এস্টিমেটেড। অবশ্য এক্সট্রা ফিউল নিতে চাইলে নিতে পারেন, অল্টিটিউড কত, অটো, প্যাসেঞ্জার অটো, কার্গো অটো, জিরো ফিউল ওয়েট, ক্যাপ্টেন্স নেম, পাইলট আইডি। সো এরপরে আপনার এখানে দেওয়া আছে রাউট ইনফরমেশনটা দেওয়া আছে। তো এখানে আবার সাজেস্টেড রাউটও দেওয়া থাকে, বেসিক্যালি যে উইচ এভার ইজ ভেরি মাচ ক্লোজ টু দি রিয়েল ওয়ার্ল্ড রাউট, ওটা থেকেই ক্যালকুলেট করে এটা এখানে শো করে। You don't have to do anything, so basically you can see it on the map, so it's basically very direct. আমি যেটা ডিজাইন করেছি সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে। স্কাই ভেক্টরে আমি যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, এখানে কিন্তু এটাই দেখাচ্ছে আসলে। So what you can do is click generate, click yes, so it will generate the flight plan for you. um, it will automatically select everything for you. You just have to follow what is written on that PDF or something. So আমি usually flight planটাকে export করে নিই। আপনারা যদি এক্সপোর্ট করতে চান করে নিতে পারেন। আমি যেহেতু এক্সপ্লেন চালাই, সো আই উইল এক্সপোর্ট ইন এক্সপ্লেন 11 ভার্সন ডাউনলোড। আমার ডিরেক্টরিতে আমি যাই। সো ইউজুয়ালি এক্সপ্লেন ডিরেক্টরিতে রুটে যাচ্ছি আমি। ইউজুয়ালি আমি যেটা করি সেটা হচ্ছে আমি আউটপুট ফোল্ডারে যাই, তারপরে FMS প্ল্যান্স এই ফোল্ডারে এটা রেখে দিতে হবে। এই ফাইলটাকে সেভ করতে হবে। আমার যেহেতু আগে ছিল, সো আমি গোনা জাস্ট রিপ্লেস ইট, বাট it's not gonna ask you if you don't have that file, so it's there. Okay, now if you have a sky vector, sorry, active sky, you can load that information into active sky and it will show all the information. If you don't have it, don't worry, we're gonna see about that. Other than that, এখানে অনেক ধরনের ফরম্যাট আছে, PMDG, DG, তারপরে আরও বিভিন্ন ধরনের এয়ারক্রাফট স্পেসিফিক export option আছে, so you can always export those and then import it on your FMC or something. So let's go back and here and then click PDF versionটা আমি পছন্দ করি। So this is the PDF flight plan PDF. There's like 48 page of flight plan. If you, I encourage you to read everything, but I'm sure that you are not going to. আমি জানি বেশিরভাগ মানুষ এটা পছন্দ করে না, কিন্তু আই লাভ ইট। সো আমি পড়ি, যখনই সময় হয় আমি পড়ি, জানার চেষ্টা করি, জানার কোনো শেষ নেই। সো বেসিক্যালি আমাদের জন্য যারা ভেরি মাচ নট ইন্টারেস্টেড ইন রিডিং অল অফ দিস 48 পেজ, they can just skip
and then just read page 1, page 2, at most page 3. Actually page 3 পর্যন্তই পড়তে হবে, এরপরে পড়ার দরকার নেই। উইন টুইন এইসব যদি জানতে না চান তাহলে দরকার নেই, বাট 1 to 3 is enough for basic flying. So আমরা যেহেতু এক্সপোর্ট করে ফেলেছি, this is probably the last thing you do. So here in the second page এখানে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে যে রাউটটা কি। এই যে VGHS32 আমি বললাম যে এয়ারপোর্ট কোড, কোন রানওয়ে থেকে রওনা দিতে হবে এবং কোনটা সিড এখানে দেখা আছে। এরপর হচ্ছে অন রাউট, এগুলো হচ্ছে অন রাউট। এরপর হচ্ছে এটাও অন রাউটের শেষ মাথা, এবং যেহেতু আমি আগেই বলেছি ভিজিইজির কোনো স্টার নেই, সো এখানে কোনো আপনারা অ্যাডমিল 2 এর মতো আরেকটা বা সামথিং সামথিং 2 3 সামথিং যদি থাকে তাহলে ওটা বুঝবেন যে ওটা একটা স্টার। ইফ নট দেন ওটা হচ্ছে ডিরেক্ট প্রবাবলি ইনিশিয়াল অ্যাপ্রোচ ফিক্স। এটা অ্যাপ্রোচে ঢোকার প্রথম ওয়ে পয়েন্ট হচ্ছে এটা। সো বেসিক্যালি এই হচ্ছে রাউট, এটা হচ্ছে রাউট। এখানে রাউট ইনফরমেশনটা পাবেন। এখানে পাবেন হচ্ছে রিজার্ভ ফিউল, ফাইনাল রিজার্ভ, এক্সকিউজ মি। এখানে হচ্ছে প্ল্যান ফিউল। আপনার এয়ারক্রাফট যদি ইনফরমেশন নেয়, এয়ারক্রাফট ফিউল ইনফরমেশন নেয়, তাহলে দিস ইজ ওয়ার ইউ ওয়ান্ট টু get this information from. Also I think page 3 তেও অ্যাকচুয়ালি সরি ওই অপশনটা আর একটু ডিটেল আমি যেটা পেজ 2 তে দেখিয়েছি ফিউলের অপশনটা, এখানে বরঞ্চ ইজ ইজিয়ার। ফিউল অপশনগুলো এখানে দেওয়া থাকে ভালো, আরও এস্টিমেটেড ম্যাক্স, এসব জিরো ফুল ওয়েট কত। জিবোতে আমরা আসলে এই ইনফরমেশনটা পেলোডটা ইনফরমেশনটা দিই, আই থিঙ্ক ফিউল ইনফরমেশনটা দিই। So these are the information that you want to be entered on your FMC, or if your Cessna has fuel planner, fuel enter করার ইনফরমেশন থাকে তাহলে ওখানে ইউজ করতে পারেন। যেহেতু আমি Cessna ইউজ করেছি, বাট যদি জিবো ইউজ করতাম তাহলে জিবোর ইনফরমেশন এখানে থাকতো। বাট এনিওয়ে, সো মনে রাখতে হবে যে এগুলো কিন্তু ইউনিট LBS সিলেক্ট করা, which is pound। আমি সিলেক্ট করেছিলাম পাউন্ড, আপনি সিলেক্ট করতে পারেন কেজিতে। এনিওয়ে, সো দ্যাটস দ্যাট। এখানে ওই যে জিবোর জন্য আসলে দরকার হয়েছে ইনফরমেশনগুলো, ISA, উইন্ড, এরপরে এভারেজ উইন্ড আছে, ক্রু, এগুলো ইনফরমেশন দেওয়া আছে। আর ক্রুজ অল্টিটিউডটা কিন্তু এইখানে দেওয়া থাকে ফার্স্ট পেজে। ডাজন্ট ম্যাটার উইচ এয়ারক্রাফট ইউর ফ্লাইং, দিস ইজ ইউর ক্রুজ অল্টিটিউড। স্টেপ ক্লাইম্ব থাকলে অবশ্যই অন্যান্য আরও ইনফরমেশন থাকে, বাট এটাই হচ্ছে আপনার ক্রুজ অল্টিটিউড। বেসিক্যালি দিস ইজ হাউ ফার ইউ ক্যান ক্লাইম্ব with this amount of fuel. সিন্স যেহেতু এটা সেসনা, সো আমাদেরকে 11,000-এর উপরে দিচ্ছে না, কিন্তু জিবো টিবো হলে ইউজুয়ালি 15,000 পর্যন্ত দেয়। ঢাকা তো আসলে চিটাং ভেরি ক্লোজ, সো আসলে এত উপরে উঠার দরকারও হয় না। সো দ্যাটস প্রিটি মাচ ইট। যেহেতু আমরা এক্সপোর্ট করে ফেলেছি, সো ইটস অলরেডি ডান। নেক্সট হয়তো প্রবাবলি আমরা দেখাবো যে ওই এক্সপোর্টেড প্ল্যান দিয়ে কীভাবে আমরা ইউজ করে ফ্লাই করতে পারি জিপিএসের মাধ্যমে। সিড ফলো করব, এরপরে অন রাউট ফলো করবো, অ্যান্ড দেন অ্যাপ্রোচ, যেহেতু চিটাং স্টার নেই, সো শুধু অ্যাপ্রোচ ইউজ করবো। So we'll see you'll see in my next video how to fly with the exported flight plan from this video. Thank you everyone, bye.